নমস্কার। সিডবি এমএসএমই সংবাদ কার্যক্রমে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আজ এই শৃঙ্খলার ষষ্ঠ পর্ব। থিম হলো ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশনস, এমন একটা বিষয় যা প্রতিটি এমএসএমইরই ডেইলি লাইফের সঙ্গে সরাসরি যুক্ত। বিজনেস যদি স্মুথলি রান করতে হয় তবে তার ভিত্তি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। তা সে র মেটেরিয়াল প্রকিওর করার কথা হোক, স্যালারিজ দেওয়ার, কিংবা কাস্টমার্স অর্ডার টাইমলি ডেলিভারি করার, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় এমএসএমইদের জন্য ক্যাশ ফ্লো ব্যালেন্স মেনটেন করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো আসুন আজকের পর্বে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব এবং সঙ্গে সঙ্গেই জানবো কিছু বেস্ট প্র্যাকটিসেস। সঙ্গে সঙ্গেই আপনাদের জানাবো যে ওয়ার্কিং ক্যাপিটালের ফাইন্যান্সিং অপশনস কি হয় এবং জানবো ডিজিটাল টুল ট্রেডস সম্পর্কে। আমি হলাম অমিত আরোরা এবং দূরদর্শন স্টুডিওতে ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশনসের উপর আলোচনার জন্য স্বাগত জানাচ্ছি ডক্টর সুভাষ মুন্দ্রাকে। নমস্কার। নমস্কার। নমস্কার অমিতজি। সুভাষ মুন্দ্রাজির ব্যাংকিংয়ের ক্ষেত্রে 4 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আপনি ফর্মার ডেপুটি গভর্নর আরবিআই এবং সঙ্গে সঙ্গেই ফর্মার সিএমডি ব্যাংক অব বরোদা। তো সবচেয়ে প্রথম প্রশ্ন মুন্দ্রাজি এটাই যে ওয়ার্কিং ক্যাপিটাল কি এবং এমএসএমইদের জন্য এটা এত ক্রিটিক্যাল কেন? কোনো বিজনেসম্যান যদি একটা বিজনেস শুরু করতে চান তবে তার দুটি অংশ হতে পারে, যেটাকে আমরা খুব সরলভাবে বলতে পারি। একটা অংশ হলো প্রজেক্ট নির্মাণের এবং একটা অংশ হলো প্রজেক্ট চালানোর। তো আমি বলবো যে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা, তা প্রজেক্ট নির্মাণের জন্য, কিন্তু নির্মাণের পর প্রজেক্ট চালানোর জন্য যা প্রয়োজন তা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। তো আপনাকে র মেটেরিয়াল কিনতে হবে, তার জন্য টাকা চাই। আপনি যদি লোক এনগেজ করে থাকেন তাদের স্যালারি দিতে হবে, ইলেকট্রিসিটি আছে, ওয়াটার কনজাম্পশন আছে, কনজিউমেবল আছে, অর্থাৎ ডে টু ডে যে খরচগুলো হয় তার জন্য যে ফান্ডের প্রয়োজনীয়তা রয়েছে তা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, কিন্তু প্রায়শই আমরা একটা শব্দ শুনি অপারেটিং সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল। এটাকে কিভাবে বুঝবো? যেখান থেকে আপনি প্রথম খরচ করা শুরু করলেন র মেটেরিয়াল কেনার এবং ফাইনালি যখন আপনার কাছে ক্রেতাদের কাছ থেকে টাকা ফেরত এলো, এই পুরো চক্রে যে সময়টা লাগবে সেটাকে অপারেটিং সাইকেল বলে। তো ওয়ার্কিং ক্যাপিটালের কোন চ্যালেঞ্জগুলো রয়েছে এমএসএমইদের যার মুখোমুখি হতে হয়? দেখুন, 3-4 রকমের চ্যালেঞ্জ হয়। আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করলেন কিন্তু ক্রেতা আপনার থেকে অনেক বেশি সময় চাইছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো এটা যে আপনার কাছে ইনভেন্টরি যতটা আপনার প্রয়োজন, অনেক সময় ইনভেন্টরি তার থেকে বেশি জমা হয়ে যায় বা ইনভেন্টরি যতটা প্রয়োজন তার থেকে কম হয়ে যায়। আর আমরা প্রায় দেখেছি যদি তারা লোন নিতে যায় সেক্ষেত্রে লিমিটেড ক্রেডিট হিস্ট্রি থাকারও একটা চ্যালেঞ্জ থাকে। এটাও একটা, বিশেষভাবে যারা নতুন এন্টারপ্রেনার্স তাদের জন্য। কারণ যদি আপনি ব্যাংকের কাছে বা কোনো এনবিএফসির কাছে যান তবে সেটা একটা ফর্মাল সিস্টেম, তারা আপনার ফর্মাল ক্রেডিট হিস্ট্রি দেখতে চাইবে, যেখানে এই চ্যালেঞ্জটা আসে। কিন্তু এখন যদি এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় এবং যদি আমরা ফর্মাল ফাইন্যান্সের দিকে আসি তবে সেখানে ওয়ার্কিং ক্যাপিটালের ফাইন্যান্সিং অপশনস কি রয়েছে? দেখুন, ফর্মাল সিস্টেমে 3-4টে খুব ক্লিয়ার অপশান আছে। সবচেয়ে প্রথম অপশান হলো যে আপনাকে হোয়াট দে কল অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল ডিম্যান্ড লোন বা ওয়ার্কিং ক্যাপিটাল টার্ম লোন। ওকে, যেখানে ওয়ার্কিং ক্যাপিটালের আপনাকে এককালীন লোন দেওয়া হয় এবং আপনি সেটা ইনস্টলমেন্টে পে করেন। এটা সেই পরিস্থিতিতে বেশি ভালো হয় যেখানে আপনার কাছে একটা ক্লিয়ার অর্ডার লাইন রয়েছে। দ্বিতীয় যে সবচেয়ে পপুলার প্রোডাক্ট রয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, সেটাকে ক্যাশ ক্রেডিট বলা হয়। ক্যাশ ক্রেডিটে আপনার যতখানি প্রয়োজনীয়তা রয়েছে ততখানি আপনি টাকা তুলতে পারেন। আপনাকে লিমিট দিয়ে দেওয়া হয়, কিন্তু টাকা আপনি ততখানি তোলেন যতখানি আপনার প্রয়োজনীয়তা রয়েছে এবং ইন্টারেস্টও সেই অ্যামাউন্টের ওপরই লাগে যা আপনি ড্র করেন। সেটা ক্যাশ ক্রেডিট হয়। এটা সেই পরিস্থিতিতে ভালো যখন আপনার ওয়ার্কিং ক্যাপিটালের ক্রমাগত প্রয়োজনীয়তা রয়েছে, ক্রমাগত প্রোডাকশন সাইকেল চলছে, কম বেশি হচ্ছে। Okay. তৃতীয়টি হলো ওভারড্রাফট। ওভারড্রাফট এক ধরনের টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, যে কখনো আপনার বায়ারের কাছ থেকে টাকা আসার কথা ছিল কিন্তু আসতে বিলম্ব হয়ে গেল। তো আপনার কাছে যদি কিছু সময়ের জন্য টাকা প্রয়োজন হয় তবে সেটা ওভারড্রাফট থেকে হয়ে যায়। তো এটা হলো তৃতীয় অপশন। আর চতুর্থ যে অপশনটি রয়েছে, যা প্রোডাকশন হয়ে যাওয়ার পর যখন আপনি সেল করেন, যাকে কিনা ইনভয়েস ডিসকাউন্টিং বলা হয়। মুন্দ্রাজি, এই যে ওয়ার্ডগুলো আপনি বললেন ওভারড্রাফট এবং ক্যাশ ক্রেডিট, এর মধ্যেও অনেক সিমিলারিটি দেখা যায়। তো কি কি পার্থক্য রয়েছে এই দুটোর মধ্যে? মূলত ক্যাশ ক্রেডিট আপনার ইনভেন্টরি বা রিসিভেবলের এগেনস্টে দেওয়া হয়। তো ক্যাশ ক্রেডিটে আপনার সিকিউরিটি রয়েছে যা আপনি ব্যাংকে দিচ্ছেন, যেখানে ওভারড্রাফট এক ধরনের ক্লিন হয়। এটি সাময়িক, যখন আপনার কোনো ক্যাশ ফ্লোতে বাধা এসেছে সেই সময় আপনাকে সাহায্যের জন্য। কিন্তু এমএসএমইরা যখন ট্রেডিশনাল লোন অপশনসের জন্য ব্যাংকে যায়, তো সে ওয়ার্কিং ক্যাপিটাল টার্ম লোন হোক, ক্যাশ ক্রেডিট হোক বা ওভারড্রাফট হোক, তো অনেক সময় তাদের ক্লিয়ার থাকে না যে ব্যাংকে প্রপোজাল কিভাবে দেবে। তো প্লিজ গাইড করুন। এটা এমএসএমইদের জন্য সত্যিই একটা খুব বড় সমস্যা। এর জন্য একটি এজেন্সি তৈরি করা হয়েছে
গত কিছু বছর ধরে যাকে বলা হয় CCC অর্থাৎ সার্টিফাইড ক্রেডিট কাউন্সেলর। এটা একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছিল এবং সিডবির সাথে সেটার কোলাবোরেশন রয়েছে। তো এরা সার্টিফাইড প্রফেশনাল, যারা ফাইন্যান্সিয়াল প্রফেশনাল এবং যারা কোনো এমএসএমইর এন্টারপ্রেনিয়ারকে সাহায্য করতে পারে যে তারা নিজের প্রপোজাল কিভাবে তৈরি করে ব্যাংকের তো কাছে যাবে। ট্রিপল সির আপনি এখানে কথা বললেন এবং এখন এই ইনিশিয়েটিভে 2.0 ভার্সনের কথাও হয়। হ্যাঁ, দেখুন কি হয়েছিল যে সার্টিফাইড ক্রেডিট কাউন্সিলরের একটা ইনস্টিটিউশন তো তৈরি হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো এমন সেন্ট্রালাইজড ইনফরমেশন অ্যাভেলেবেল নেই যেখানে আপনি গিয়ে খুঁজতে পারেন যে কে সিসিসি। এখন এই ইনিশিয়েটিভটি রয়েছে যেটাকে পুরো ডিজিটাইজড করা হয়েছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এই পুরো লিস্টটা অ্যাভেলেবেল থাকবে। আর ট্রেডিশনাল লোনের পাশাপাশি আপনি যে ওয়ার্কিং ক্যাপিটালের ফাইন্যান্সিং অপশন সাজেস্ট করলেন, ইনভয়েস ডিসকাউন্টিং, এটা কি বিস্তারিতভাবে বলুন। ইনভয়েস ডিসকাউন্টিং হলো আপনার প্রোডাক্ট তৈরি হয়ে গেল এবং আপনি এটাকে বিক্রিও করে দিলেন, সেই সময় যে ফাইন্যান্স আপনি পান সেটা ইনভয়েস ডিসকাউন্টিং। কিন্তু আজকাল স্ট্রাকচার্ড প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেমন হয়তো আপনারা শুনে থাকবেন ট্রেডস নামে একটা শুনতে পাওয়া যায়, হুইচ ইজ নাথিং বাট এসেনশিয়াল ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম। এখনো পর্যন্ত সুভাষ মুন্দ্রাজি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সে যে প্রধান বিকল্পগুলো বলেছেন তার উপর এক নজর দেওয়া যাক। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের প্রধান বিকল্প সমূহ: ওয়ার্কিং ক্যাপিটাল টার্ম লোন, ফিক্সড অ্যামাউন্ট লোন যা বিজনেসের ডে টু ডে প্রয়োজনগুলোকে সাপোর্ট করায়। ক্যাশ ক্রেডিট, বিজনেসকে নিয়মিত ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট অ্যাভেলেবল করায়। ওভারড্রাফট, আকস্মিক প্রয়োজন পড়লে ফ্লেক্সিবল উইথড্রলের সুবিধা দেয়। এবং ইনভয়েস ডিসকাউন্টিং, রিসিভেবলসের বদলে দ্রুত ক্যাশ পাওয়ার বিকল্প। ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম এটা কি? ট্রাই পার্টি এটা একটা প্ল্যাটফর্ম। এতে এটা হয় যে বিক্রেতা নিজের ইনভয়েস যখন তৈরি করে এবং সেটাকে প্ল্যাটফর্মে রেজিস্টার করতে হয়, বিক্রেতাকেও রেজিস্টার করতে হয়, ক্রেতাকেও রেজিস্টার করতে হয় এবং ফাইন্যান্সিয়ার্সদেরও। আর নিজের ইনভয়েস নিয়ে বিক্রেতা সেই প্ল্যাটফর্মে আপলোড করে, ক্রেতা সেটাকে অ্যাকসেপ্ট করে, যার ফলে এটা এস্টাবলিশ হয়ে যায় যে এটা জেনুইন ইনভয়েস। তারপর যে ফাইন্যান্সিয়ার্সরা আছে তারা তাতে নিজেদের ইন্টারেস্ট দেখায়, তারা বিডিং করে যে আমরা এটাকে ফাইন্যান্স করার জন্য প্রস্তুত। এবং যখন এটা হয়ে যায় তো তারপরে যে বিক্রেতা আছে তাকে ফাইন্যান্সিয়ার টাকা দিয়ে দেয় এবং পরে যেমন নর্মাল ইনভয়েস ডিসকাউন্টিং হয় ক্রেতার কাছ থেকে টাকা সরাসরি ব্যাংকে চলে আসে। এটা ট্রেডসের প্ল্যাটফর্মের সিস্টেম। তো এমএসএমইদের যদি আমরা বলতে চাই যে ট্রেডসে আসার কি কি বেনিফিটস রয়েছে তাদের জন্য? দেখুন, সবচেয়ে বড় বেনিফিট, দুটো বেনিফিট আমি বলবো। একটা বেনিফিট তো এটা যে যদি ট্রেডসে ইনভয়েস ডিসকাউন্ট হয়, যেটাকে টেকনিক্যালি টার্মে বলা হয় উইদাউট রিকোর্স, অর্থাৎ সেই ইনভয়েসের টাকা যদি না আসে তাহলে এমএসএমইর কোনো দায়িত্বই থাকে না। আচ্ছা, তার উপর কোনো রিকোর্স থাকে না, এটা ক্রেতার দায়িত্ব। এবং দ্বিতীয় সবচেয়ে বড় বেনিফিট এটা যে একটা প্রেডিক্টেবিলিটি এসে যায় যে আজ আপনি জানেন আপনার ক্রেতাও সেই প্ল্যাটফর্মে আছে, আপনি যদি ইনভয়েস নিয়ে যাবেন তো এটা নিশ্চিতভাবে ডিসকাউন্ট হয়ে যাবে। এবং তৃতীয় অ্যাডভান্টেজ হলো যে যেহেতু সমস্ত অনেক ব্যাংক এবং এনবিএফসি সেই প্ল্যাটফর্মে আছে এবং তারাও ইন্টারেস্টেড ভালো ফাইন্যান্সিং করার জন্য, তো আপনি খুব ফাইন রেট পেয়ে যান, কারণ এখানে লেন্ডারদের মধ্যে কম্পিটিশন হয়ে যায়। তো যদি কোনো এমএসএমই ট্রেডস প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায় তাহলে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কি হবে, এটা আমরা জানবো মুন্দ্রাজির থেকে একটা বিরতির পর। बिजनेस बढ़ाने के लिए सही वर्किंग कैपिटल जरूरी है। एमएसएमईज के लिए सिडबी लाया है स्मार्ट वर्किंग कैपिटल सॉल्यूशंस। स्विफ्ट, सिडबी असिस्टेंस फॉर वर्किंग कैपिटल यूजिंग इंटीग्रेटेड फाइनेंशियल टूल्स, ओवरड्राफ्ट 3 करोड़ तक, मल्टीपल बैंकिंग प्लेटफॉर्म्स और मिनिमल पेपर वर्क। और स्टेप, सिडबी टर्म लोन टू इनहैंस प्रोडक्शन, वर्किंग कैपिटल टर्म लोन 3 करोड़ तक और 3 साल तक का फ्लेक्सिबल रीपेमेंट। वर्किंग कैपिटल जो आपके बिजनेस को दे मोमेंटम। আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ। ব্রেকে যাওয়ার আগে আমরা ট্রেড সিস্টেম সম্পর্কে জেনেছি। ট্রেডস অর্থাৎ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম, এটা একটা আরবিআই রেগুলেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম। তো মুন্দ্রাজি, যদি কোনো এমএসএমই ট্রেডস প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায় তাহলে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে? হ্যাঁ, দেখুন, খুব সিম্পল 5-6 স্টেপের প্রসেস। সবচেয়ে প্রথম স্টেপ হলো যে বিক্রেতা এবং ক্রেতা দুজনকেই রেজিস্ট্রেশন করতে হয়। তাতে কিছু ডকুমেন্ট লাগে, যেমন আপনার প্যান আছে, জিএসটি নাম্বার আছে, তাই না?
আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, এই একই রকমভাবে ক্রেতার রেজিস্ট্রেশন হয়ে গেল, এটা প্রথম স্টেপ। একবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল এবং আপনি জানেন যে আপনার ক্রেতারও রেজিস্ট্রেশন আছে, দ্বিতীয় স্টেপ হয় যে আপনি প্রোডাক্ট তৈরি করে নিলেন, সেল করলেন এবং তার ইনভয়েস রেজ করলেন, এই ইনভয়েস আপনি সেখানে আপলোড করলেন। তৃতীয় স্টেপ হয় যে ক্রেতার সেটার অ্যাকসেপ্টেন্স হয়, এটা পুরো ডিজিটাল প্রসেস। চতুর্থ স্টেপ এটা হয় যে এইসব করার পর এবার রোল আসে ফাইন্যান্সিয়ার্সদের। তো ডিজিটালি এই ট্রেডস প্ল্যাটফর্মসে ব্যাঙ্কসও আছে, এনবিএফসিও আছে, তারা সবাই নিজের যে তাতে ইন্টারেস্ট দেখায় এবং তারা নিজের একটি বিট তাতে পুট করে। পরবর্তী স্টেপ হয়, এখন দেখুন আপনি পাওয়ার চয়েস, যেটা তা এমএসএমইর কাছে চলে আসে যে এই বিটগুলোর মধ্যে থেকে কোনটা সে অ্যাকসেপ্ট করবে। তো এমএসএমই যে বিটটিকে অ্যাপ্রুভ করে সেই ফাইন্যান্সিয়ার অ্যাপ্রুভড হয়ে যায় এবং লাস্ট স্টেপে সেই ফাইন্যান্সিয়ার ইনভয়েসের যেটুকু পার্সেন্টেজ আছে সেটা কেটে টাকা সরাসরি সেই এমএসএমইর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার অর্থাৎ করে বিড দেয়। মানে ব্যাংকের ডিসকাউন্টিং রেট। হ্যাঁ, ওকে, তো কম্পিটিশন আসার ফলে তার কাছে চয়েসও থাকে। চয়েস আছে। আর একবার প্রথম ট্রানজ্যাকশন হয়ে গেলে ফিউচারে ট্রানজ্যাকশনস করা এমএসএমইর জন্য আরো সরল হয়ে যাবে। তারপর তো দেখুন আপনার যে সমস্ত যে রেজিস্ট্রেশন আছে, কেওয়াইসি আছে, এগুলো সব ওয়ান টাইম প্রক্রিয়া। এটা হয়ে গেল, আপনার ক্রেতারও রেজিস্ট্রেশন হয়ে গেছে, এরপর তো যেমন স্বাভাবিক লেনদেন হয় এটা সেই ধরনের প্রক্রিয়া। অনেক এন্টিটিজ এমএসএমইদের কাছে অ্যাভেলেবল আছে যাদের আরবিআই লাইসেন্স দিয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে আরএক্সআইএল, রিসিভেবলস এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, M1 এক্সচেঞ্জ, ইনভয়েস স্মার্ট ইত্যাদি। এবং যেমন মুন্দ্রাজি বললেন যে আপনি দেখুন যে যদি আপনার ক্রেতার সেখানে রেজিস্টার থাকে তো এমএসএমই নিজের ইনভয়েস সেটাতে আপলোড করতে পারে, কিন্তু সে কি নিজের পেমেন্টস মনিটরও করতে পারে? কমপ্লিট ট্র্যাকিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। বেশ, তো চলুন একবার রিক্যাপ করি ট্রেডস প্ল্যাটফর্ম কি এবং কিভাবে সাহায্য করে। ট্রেডস আরবিআই নিয়ন্ত্রিত ডিজিটাল ইনভয়েস ডিসকাউন্টিং প্ল্যাটফর্ম। এমএসএমই ইনভয়েসের বিপরীতে ডিউ ডেটের আগে পেমেন্ট পেতে পারে। এতে কোলেটারালের প্রয়োজন হয় না এবং নতুন ঋণও নিতে হয় না। এই প্ল্যাটফর্মে ব্যাংকস এবং এনবিএফসিরা কম্পিটিটিভ বিডিং করে, যার ফলে আরও ভালো রেটস পাওয়া যায়। এটা প্রেডিক্টেবল ক্যাশ ফ্লো এবং পেমেন্ট সার্টেনিটি উইদাউট রিকোর্সের সুবিধা দেয়। তো ডক্টর মুন্দ্রা, যেমন আপনি বললেন যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের অনেক অপশনস আছে, এক তো ট্রেডিশনাল লোনস এবং তারপর ইনভয়েস ডিসকাউন্টিং, দুটোর মধ্যে মোটের উপর পার্থক্য কিভাবে বুঝবো? দেখুন, সবচেয়ে মৌলিক পার্থক্য হলো যে যখন আপনি ট্র্যাডিশনাল লোনের জন্য ব্যাংকের কাছে যান, তো এক হলো সমস্ত যে ডকুমেন্টেশন আছে, লোনের একটা কেস তৈরি করার প্রক্রিয়া আছে, একটা প্রজেক্ট পেশ করতে হয়, সেই সমস্ত গতিবিধি রয়েছে। তাছাড়া সাধারণত কোলাটেরালের প্রয়োজন হয়। বিল ডিসকাউন্টিংয়ে এই সমস্ত বিষয় শেষ হয়ে যায়। যেমন আমরা কিছু সময় আগেও আলোচনা করেছিলাম যে যেহেতু রিস্ক অনেক কমে গেছে, আপনার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, বিক্রিও হয়ে গেছে, তো এখানে এই ধরনের কোনো কোলাটেরালের প্রয়োজন হয় না, কোনো লম্বা চওড়া ফিনান্সিয়াল প্রজেকশন বা কেস তৈরি করতে হয় না। এটা এর মৌলিক পার্থক্য। একদম। চলুন সিডবি এমএসএমই সংবাদ অনুষ্ঠানে এবার আপনাদের একটা রিয়েল লাইফ কেস স্টাডি দেখাই। আজ আমরা আপনাদের বেনারসে নিয়ে যাই। বেনারসের নাম আসবে আর বেনারসি শাড়ির উল্লেখ হবে না, এমনটা তো হতেই পারে না। আজ যে গল্পটি আমরা আপনাদের দেখাচ্ছি সেটা বস্ত্র ভিলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের, যারা কাপড় ম্যানুফ্যাকচারার, বিশেষ করে বেনারসের বিখ্যাত সিল্ক শাড়ি তৈরি করেন। আসুন জানি কিভাবে এরা নিজেদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করেছে এবং কিভাবে স্বপ্নকে দিয়েছে নতুন উড়ান। বারাণসী, যা ভারতে সিল্ক বয়ন শিল্পের শতবর্ষ প্রাচীন কেন্দ্র বলে মনে করা হয়, এখানেই 2021 সালে বস্ত্র ভিলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা বেনারসি সিল্কের ঐতিহ্যকে আধুনিক বাণিজ্যিক ভাবনার সাথে যুক্ত করেছে। এরা নিজেদের 50 বছরের অভিজ্ঞতা এবং দক্ষতাকে এক নতুন পরিচয় ও দিশা দিয়ে এই ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করেছে। এই পরিবার প্রায় 4 প্রজন্ম ধরে বেনারসি শাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছে। আজ বস্ত্র ভিলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পিওর বেনারসি এবং বিভিন্ন প্রকার ফ্যাব্রিকের প্রোডাকশনের গুণমান এবং ভরসার প্রতীক হয়ে উঠেছে। আমরা ট্রেডিং ম্যানুফ্যাকচারিং এর দিকে যখন পা বাড়ালাম, এই জন্য বাড়ালাম যাতে আমরা কোয়ালিটির ওপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারি। আমাদের ভিশন ছিল যে বেনারসি সিল্কে বৈশ্বিক মানদণ্ডের স্তরে পৌঁছানো যায়। টেক্সটাইল সেক্টরের মেটেরিয়াল কেনা, স্টক ম্যানেজমেন্ট একটা অনবরত সামনে আসা চ্যালেঞ্জিং বিষয়। এই কারণেই ওয়ার্কিং ক্যাপিটাল এবং ক্যাশ ফ্লোর সঠিক ব্যবস্থাপনাই বিজনেসের উন্নতির চাবিকাঠি। ক্যাশ ফ্লোয়ের অভাবের কারণে বাজারের দামি এবং শর্ট টার্ম ঋণের ওপর নির্ভরশীল থাকতে হয়,
যার হাই ইন্টারেস্ট রেট বিজনেসের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করে। বস্ত্রভিলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড 2023 সালে টার্ম লোন নিয়েছিল, যা তাদের ব্যবসাকে উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছে। সাথে সাথেই নিজেদের ইনভেন্টরি সঠিক স্তরে বজায় রাখতে, কাঁচামাল কিনতে এবং ব্যবসাকে কোনো বাধা ছাড়া মসৃণভাবে চালানোর জন্য ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট পেয়েছে। এরা নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির মেশিন নিয়েছে, যার উপর এরা 2025 সালে সাবসিডিও পেয়েছে। সিল্ক ম্যানুফ্যাকচারিংয়ে সবসময় পেমেন্ট দেরিতে আসে, পেমেন্ট আসতে সময় লাগে। যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের তার সাপোর্টটা ছিল, যার কারণে আমাদের র মেটেরিয়াল কিনতে, নিজেদের তাঁত শিল্পীদের এবং র মেটেরিয়াল ভেন্ডার্সদের পেমেন্ট করতে আমাদের কখনো কোনো সমস্যা হয়নি। সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিং পেমেন্ট ডিলেকে হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দিয়েছে। আর লিকুইডিটি আমাদের বলতেই হয় যে আরও ভালো হয়েছে। ইনভেন্টরি টার্নওভার আমাদের উন্নত হয়েছে, প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে এবং ক্যাশ বাফার আমাদের তৈরি হয়েছে। এই কারণেই আজ আমাদের প্রোডাকশন ইউনিট বায়ার এবং সাপ্লায়ার উভয়ের সাথেই আরও ভালো নেগোসিয়েশন পাওয়ার রাখে। কোম্পানি প্রমোটারদের অভিজ্ঞতা, ওয়ার্কিং ক্যাপিটালের বোধ এবং ব্যবসাকে সামলানোয় তাদের যোগ্যতা এই মাইক্রো ইউনিটকে একটি সফল বিজনেস মডেলে পরিণত করেছে। এই কোম্পানির গল্প দেখায় যে কিভাবে সঠিক সময়ে পাওয়া আর্থিক সহায়তা একটি উদ্যোগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আজ এদের ক্যাশ ফ্লো এবং অপারেশন পুরোপুরি ভারসাম্যপূর্ণ। আমার সরল বার্তা হলো, বিজনেস শুধু প্রোডাকশনের ওপর চলে না, বরং ডিসিপ্লিনড ক্যাশ ফ্লো এবং ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে চলে। যদি আপনার ফাইন্যান্স ডিসিপ্লিনড হয়, শৃঙ্খলিত হয়, তো বিজনেস নিজের থেকেই মজবুত হয়ে যাবে। এই কোম্পানির অভিজ্ঞতা এটা প্রমাণ করে যে যখন বিজনেসের উপযুক্ত পরিচালন, আরও ভালো পরিকল্পনা এবং সঠিক ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট পাওয়া যায়, তখন বিজনেসের বুনিয়াদ মজবুত হয় এবং উন্নতি স্থিতিশীলভাবে এগিয়ে চলে। করতে হলে স্বপ্ন পূরণ তো করো কিছু নিজে থেকে। মুন্দ্রাজি, আপনি এই সাকসেস স্টোরি দেখলেন, এখন আপনার মনের অনুভূতি কি? এই যে এদের গল্প এবং এদের যাত্রা দেখলাম, তো কিছু পোয়েটিক ভাব এসে গেছে এবং আমার বশির ভদ্র সাহেবের কিছু দু একটা লাইন শায়রি মনে পড়ছে, যা হয়তো এতে বড়ই উপযুক্ত মনে হচ্ছে। আর এটা খানিকটা এরকম যে कि हम दरिया हैं, हमें अपना हुनर मालूम है, हम जहां से गुजरेंगे वहां रास्ता बन जाएगा। বাহ, খুব সুন্দর। হুনার আছে তো কদর আছে। কিন্তু যখন আমরা গ্রাউন্ডে যাই, তো অনেক সময় আমরা দেখি এমএসএমইর ক্ষেত্রে যে তাদের কাছে কাস্টমার আছে, অর্ডার আছে এবং কাগজ কলমে মুনাফাও আছে, কিন্তু ক্যাশ সিচুয়েশন টাইট থাকে। তো সাধারণত এমন কি মিস্টেকস আছে যা এমএসএমইরা করে থাকে, যার ফলে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ডিস্টার্ব হয়ে যায়? নিজের টার্নওভার বাড়ানোর জন্য আপনার যে নিজের ডিসিপ্লিন রয়েছে বিক্রেতা হিসেবে, যে ভাই আমি এতটা ক্রেডিট দেবো কি দেবো না, মানুষ সেটা ডাইলুট করতে শুরু করে দেয়। আপনারা ক্রেতাদের এত লম্বা ক্রেডিট দিতে শুরু করেন যে আপনার কাছে যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের জন্য টাকাই থাকে না যতটা লম্বা আপনারা দিচ্ছেন। তো সেখানে আপনাদের ক্যাশ শেষ হয়ে যায়, আপনারা আপনাদের সাপ্লায়ারদের সাথে টার্মস নেগোশিয়েট করতে পারেন না। তো এই যে সমস্ত পরিস্থিতি রয়েছে, যাতে আপনার প্রফিট যেটা সেটা শুধু কাগজের প্রফিট দেখায়, কিন্তু আপনাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল রয়েছে। তৃতীয়টা হলো ইনভেন্টরি। অনেক সময় কি হয় যে ভাই ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বা আমি ক্রেডিট পাচ্ছি, কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আপনারা ইনভেন্টরি ভরে নেন, তাতেও ওয়ার্কিং ক্যাপিটাল স্টক হয়ে যায়। আর যে চতুর্থ বিষয়টা আছে, যা সাধারণত এমএসএমইতেই বেশি হয়, যে আপনারা এই বিষয়ের পার্থক্য করতে ভুলে যান যে কোনটা বিজনেস আর কোনটা পার্সোনাল। এটাও নিজেদের মধ্যে মিক্স হতে শুরু করে। তো এইরকম কিছু বিষয় রয়েছে যেগুলো অত্যন্ত জরুরি যে এগুলোকে ম্যানেজ করা। আচ্ছা, কিন্তু যদি আমরা এখন বেস্ট প্র্যাকটিসের কথা বলি, যদি আমাকে নিজের বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটালে উন্নতি আনতে হয়, তাহলে বেস্ট প্র্যাকটিসেস কি? অত্যন্ত জরুরি যে একটা তো আপনার ক্রেতারা সাথে যে টার্মস নেগোশিয়েট করেন, তাতে আপনারা দেখুন যে কিভাবে এমন টার্মস নেগোশিয়েটেড করা যায় যাতে আপনারা ক্রেতার থেকে টাকা তাড়াতাড়ি পান। দ্বিতীয়ত, অনেক সময় এটা হয় যে আপনারা সামান্য কিছু ডিসকাউন্ট অফার করবেন, ক্রেতা আপনাদের তাড়াতাড়ি টাকা দিতে রাজি হয়ে যাবে। একইভাবে সাপ্লায়ার্সদের সাথেও যদি আপনারা চেষ্টা করেন যে ভাই নেগোশিয়েট করবেন যাতে তারা আপনারা কিছু লম্বা লাইন অফ ক্রেডিট দিয়ে দেয়। একইভাবে ইনভেন্টরির বিষয় রয়েছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ডিসকাউন্ট বা ক্রেডিট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী ইনভেন্টরি আপনাদের বাড়িয়ে রাখা চলবে না। সাথে সাথেই ইনভেন্টরির কন্ট্রোল কিভাবে করতে হবে। তো আসুন এক নজর দেখে নেওয়া যাক যে কোন কোন এমন বেস্ট প্র্যাকটিসেস আছে যার ফলে বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটালে উন্নতি আসতে পারে। ওয়ার্কিং ক্যাপিটাল উন্নতির বেস্ট প্র্যাকটিসেস
ক্রেতাদের সাথে ক্লিয়ার ক্রেডিট টার্মস নির্ধারণ করুন, ইনভেন্টরিকে স্মার্টলি ম্যানেজ করুন, পার্শিয়াল অ্যাডভান্স এবং আর্লি পেমেন্ট ইনসেন্টিভসের ব্যবহার করুন, ডেইলি কালেকশনস ফলো আপ এবং ক্যাশ ডিসিপ্লিন বজায় রাখুন, পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্টসকে সবসময় আলাদা রাখুন। কিন্তু প্রশ্ন জাগে যে শেষমেশ এমএসএমই কিভাবে জানতে পারবে যে তার বিজনেস ওয়ার্কিং ক্যাপিটাল সিচুয়েশন এখন উদ্বেগজনক হয়ে উঠছে? সেই ওয়ার্নিং সাইন্সগুলো কোনগুলো জানবো ব্রেকের পর। जी जी लास्ट ऑर्डर की पेमेंट अभी तक की। हेलो हेलो हेलो। नेटवर्क क्षेत्र से बाहर है। ऐसे ही चलता रहा तो मैं बिजनेस से बाहर हो जाऊंगी। इतनी परेशान क्यों लग रही है? एक बड़ा ऑर्डर आया है और पिछले डिलीवरी का पैसा कुछ महीनों से अटका पड़ा है। तो जमाने के साथ चलना सीखना। ट्रेड्स में रजिस्टर कर। ट्रेड्स ये क्या है? ट्रेड्स लघु उद्योगों को पेमेंट की परेशानी से बचाने के लिए बनाया गया है। माल सप्लाई करने के बाद खरीदार द्वारा स्वीकृत इनवॉइस को ट्रेड्स की वेबसाइट पर अपलोड कर दो। बैंक इनवॉइस का पेमेंट आपको तुरंत दे सकता है, पर बेचने वाला और खरीदने वाला सरकारी हो या प्राइवेट, दोनों ट्रेड्स पर रजिस्टर्ड होने चाहिए। सॉरी, कॉल कट गया था। एक बात बताइए, आप ट्रेड्स पे रजिस्टर्ड हो? हाँ, आप भी रजिस्टर कर लो। जी, और इनवॉइस भी करती हूँ अपलोड। और अब से पेमेंट की नहीं लूंगी लोड। आरबीआई कहता है, बनो जानकार, बढ़ाओ व्यापार। আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ। আজকের থিম হলো ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন। সুভাষ মুন্দ্রাজি, যে কোনো বিজনেস কিভাবে জানবে যে এখন ওয়ার্কিং ক্যাপিটালের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে? ওয়ার্কিং ক্যাপিটাল স্ট্রেসের ওয়ার্নিং সাইন্স কি হবে? দেখুন, আপনি যদি বিজনেস শুরু করে থাকেন, প্রজেক্ট লাগিয়ে থাকেন, ন্যাচারালি ব্যাংক থেকে লোন নিয়ে থাকবেন, তার কিস্তিগুলো শোধ করতে হয়। যদি এই পরিস্থিতি তৈরি হয় যে আপনি কিস্তিগুলো সময়মতো শোধ করতে পারছেন না, তার সুদ মেটাতে পারছেন না, আপনার যারা সাপ্লায়ার্স আছেন তাদের সময়মতো পেমেন্ট দিতে পারছেন না, আপনার যারা এমপ্লয়িজ আছেন তাদের সময়মতো স্যালারি দিতে পারছেন না, আপনার বিদ্যুতের বিল পেন্ডিং পড়ে থাকছে, তো যদি এই ধরনের জিনিসগুলো হতে থাকে এবং বারবার হতে থাকে, তাহলে এর মানে হলো যে আপনার বিজনেস এখন স্ট্রেসের মধ্যে রয়েছে। যে কোনো এমএসএমইর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে নিজেদের সেই সমস্ত বিষয় রিভিউ করা। এর মানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটি স্ট্র্যাটেজিক টুল, এটা শুধু ফাইন্যান্সিং এর বিষয় নয়। আপনি আমি যদি নিজের অভিজ্ঞতা থেকে বলি এবং যে স্ট্যাটিস্টিক্স অ্যাভেলেবেল রয়েছে সেখানে আমার যা তথ্য রয়েছে, ভারতে অনেক এমএসএমই এই কারণে ফেল হয়নি যে তারা প্রফিটেবল ছিল না, তারা এই কারণে ফেল হয়েছে যে তাদের কাছে ক্যাশ ছিল না। অ্যান্ড ইটস এ ভেরি বিটার ফ্যাক্ট। ডক্টর সুভাষ মুন্দ্রা, এখন আমি আপনার সাথে কিছু ভাবনা শেয়ার করতে চাইবো এবং আপনি বলবেন এটা মিথ নাকি রিয়েলিটি। প্রথম ভাবনা, ক্যাশ ফ্লো ম্যানেজ করার মানে হলো পেমেন্টস তাড়াতাড়ি কালেক্ট করে নেওয়া। আই থিঙ্ক ইটস এ বিগ মিথ। এতে সাপ্লায়ার্সদের সাথে আপনারা কী ধরনের কন্ট্যাক্ট করছেন, কীভাবে ম্যানেজ করছেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট কেমন, এক্সপেন্সেস ম্যানেজমেন্ট কেমন, ইটস এ হোলিস্টিক ভিউ হুইচ ইজ হোয়াট রিয়েলি ম্যাটার্স, নট অনলি দ্য এফিসিয়েন্সি অফ দ্য কালেকশন। দ্বিতীয় ভাবনা, যদি ক্রেতার বড় কোম্পানি হয় তাহলে পেমেন্ট ডিলের কোনো রকম রিস্ক থাকে না। আই থিঙ্ক ইট ইজ ইভেন বিগার Okay. মিথ। যেহেতু সাপ্লায়ের তুলনায় তাদের বার্গেনিং পাওয়ার অনেক বেশি থাকে, যা কি না এভিডেন্ট, তো সেই কারণে পেমেন্ট সাইকেল সাধারণত বেশি লম্বা হয়ে থাকে। সো দিস ইজ এগেইন ইজ আ মিথ। অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদের ষষ্ঠ এপিসোডের থিম হলো ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশনস। এমএসএমইদের জন্য মুখ্য শিক্ষণীয় বিষয়গুলি এই প্রকার। ওয়ার্কিং ক্যাপিটাল শুধুমাত্র ফাইন্যান্স নয়, বরং এমএসএমইদের প্রতিদিনের অপারেশনস এবং সার্ভাইভালে লাইফলাইন। ক্যাশ কনভার্সন সাইকেলকে বোঝা এবং কম রাখা জরুরি। সাইকেল যত লম্বা হবে তত বেশি ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন। ট্রেডসের মতো ডিজিটাল টুলস এমএসএমইদের কোনো কোলেটারাল ছাড়াই আর্লি পেমেন্ট এবং প্রেডিক্টেবল ক্যাশ ফ্লো প্রদান করে। আর স্মার্ট প্র্যাকটিসেস যেমন ক্লিয়ার ক্রেডিট টার্মস, ইনভেন্টরি কন্ট্রোল, রিসিভেবল ডিসিপ্লিন এবং ক্যাশ প্ল্যানিংয়ের মাধ্যমে বিজনেস আরও বেশি স্টেবল এবং গ্রোথ রেডি হয়ে ওঠে। আর অনুষ্ঠানে এখন সময় হয়ে গেছে জনপ্রিয় অডিয়েন্স কিউ&এ সেগমেন্টের। আপনাদের মনে থাকবে যে সিডবি এমএসএমই সংবাদের পঞ্চম এপিসোডের থিম ছিল স্টার্টআপস এবং অনেক দর্শক নিজেদের প্রশ্ন আমাদের লিখে পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে অনলাইন মাধ্যমের সাহায্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর নিখিল আগরওয়াল, আইআইটি দিল্লি থেকে। ডক্টর নিখিল, নমস্কার। नमस्ते। সবচেয়ে প্রথম প্রশ্ন আহমেদাবাদ থেকে অঞ্জলিজি জিজ্ঞাসা করেছেন, আমি একটি ইকো ফ্রেন্ডলি হোম ক্লিনিং প্রোডাক্ট স্টার্টআপ চালাচ্ছি। প্রোডাকশন এবং লজিস্টিক্স এই মুহূর্তে ছোট স্তরে রয়েছে। কিছু অ্যাঞ্জেল ইনভেস্টার্সও ইন্টারেস্ট দেখাচ্ছেন। এই রকম স্টেজে কি ফান্ডিং রেজ করা ঠিক হবে?
নাকি আগে অপারেশনসকে স্টেবল করা বেশি জরুরি? প্রথমে দেখুন, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার স্টার্টআপ ফান্ডিং যা প্রয়োজন, ইনভেস্টরদের থেকে প্রয়োজন, তা কি কারণে প্রয়োজন। আপনার কি বিজনেস বাড়াতে হবে, মার্কেটিং করতে হবে, এর জন্য প্রয়োজন, নাকি আপনাকে নিজের অপারেশনাল এবং আপনার যে প্রোডাকশন রয়েছে সেটাকে স্টেবিলাইজ করতে হবে? এটাকে প্রথমে আপনাকে বুঝতে হবে। যদি আপনার নিজের মধ্যেই ক্ল্যারিটি থাকে, তাহলে এটাকে আপনি সেই অনুযায়ী সেই ফান্ডিং নিয়ে আলোচনা করতে পারেন নিজের ইনভেস্টরদের সাথে। আমার এই সাজেশন হবে যে ফান্ডিং ডকুমেন্ট সঠিকভাবে পড়ুন, তার টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখুন, এবং কোন কস্টে ফান্ডিং আসছে, তা কি ইকুইটির ভিত্তিতে আসছে, তার জন্য কতটা কস্ট আপনাকে দিতে হবে সেটার দিকে আপনি খেয়াল রাখুন। আরও একটি প্রশ্ন নেওয়া যাক নিখিলজি। এটা জিজ্ঞাসা করেছেন কুনালজি চণ্ডীগড় থেকে। কুনাল একটি হেলদি স্ন্যাকিং D2C স্টার্টআপ চালাচ্ছেন, অর্থাৎ সরাসরি গ্রাহকের কাছে পৌঁছচ্ছেন, ডাইরেক্ট টু কাস্টমার। ওনার বক্তব্য হলো যে ওনার বিক্রি ক্রমাগত বাড়ছে, কিন্তু মার্কেটিং এবং লজিস্টিক্সে বেশি খরচ হয়ে যাচ্ছে এবং আপাতত প্রফিটস পরিষ্কারভাবে নজরে আসছে না। কুনাল এটা জানতে চান যে এইরকম পরিস্থিতিতে কি ফান্ডিং রেজ করা ভালো হবে? D2C স্টার্টআপে ক্যাশ বার্ন শুরুতে বেশি হয়, কারণ আপনাকে কাস্টমার বেশি অ্যাকোয়ার করতে হয়, আপনার রানওয়েও কম হয়ে যায়। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে প্রথমে যেন আপনার ক্যাশ বার্ন কম হয় এবং তারপর আপনার যখন কাস্টমার বেস বাড়বে, এটা ইনভেস্টরদেরও জানা থাকে D2C স্টার্টআপের মধ্যে একবার যদি কাস্টমার বেস বেশি বড় হয়ে যায় তো আপনার ব্যালেন্স আউট হয়ে যায়, তো আপনার সত্যি একটা তহবিলের প্রয়োজন পড়বে। কিন্তু আপনাকে কস্ট অফ ক্যাপিটাল, আপনার ওনারশিপ কতটা চলে যাচ্ছে, আপনি কি অন্য কোথাও থেকে সাপোর্ট পেতে পারেন? অডিয়েন্সের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডক্টর নিখিল আগরওয়াল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। তো এগুলি ছিল অডিয়েন্স Q&A। যদি আপনারাও সংবাদের অংশ হতে চান তাহলে আপনারা নিজেদের প্রশ্ন আমাদের পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস নোট করুন, samvad@sidbi.in। আর যাওয়ার আগে আপনাদের জানাতে চাইব যে সিডবি MSME সংবাদের পরবর্তী এপিসোড হবে 7ম এপিসোড। তার থিম হবে গ্রিন ফাইন্যান্স, যেখানে আমরা জানবো যে MSMEরা কিভাবে নিজেদের বিজনেসকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে তুলতে পারেন, কিভাবে কার্বন এমিশন কমিয়ে তারা নেট জিরো ট্রানজিশনের দিকে এগিয়ে যেতে পারেন, কিভাবে BRSR ফ্রেমওয়ার্কস তাদের বিজনেসকে আরও বেশি বিশ্বাসযোগ্য, ট্রান্সপারেন্ট এবং কমপ্লায়েন্ট করে তুলতে পারে। আজ অনুষ্ঠানে এসে ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশনসের ওপর আমাদের তথ্য দেওয়ার জন্য ডক্টর সুভাষ মুন্দ্রাজি, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. It was my great pleasure also. I really enjoyed this. Thank you, sir. Pleasure is entirely ours.